কেউ একজন বলেছিল, জীবন এখানেই শেষ নয়, এখনও অনেকটা পথ পাড়িত বাকি। জীবনে চলার পথ অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা সব বিপদকে পেছনে ফেলে হেঁটে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জীবনে খারাপ সময় থাকে, আবার ভালো সময়টাও থাকে, এসব নিয়ে আমাদের জীবন। আমি আকাশ মাহমুদ, বাবা মায়ের অতি আদরের সন্তান। জীবনে এমন কিছু নেই যা আমি আমার পরিবারের থেকে চেয়ে পাইনি। সব দিয়েছেন তারা। তারা আমার সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন, আছে এবং থাকবেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, তাই চাওয়া পাওয়াগুলো ছিল আমার তেমনই। আজ আমার বিয়ে, তবে বিয়েতে আমি রাজি কি না তা আমি এখনও কনফিউজড। আমার আম্মুর থেকে বিয়ের কথা শুনতে শুনতে কান দুটো আমার ঝালাপালা হয়ে গেছে। এমন কোনো দিন নেই যেদিন আম্মু বলেনি বিয়ের কথা। এই তো গত পরশু রাতে খেতে বসলাম, আম্মু আবারও একই কথা বলছে। আম্মু প্লিজ আমারে মাফ করে দাও, আমাকে একটু নিজের মতো থাকতে দাও। তোমার এই একই কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। প্লিজ আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। তুই কি চাস আমি আমার ইচ্ছেগুলোকে নিয়েই কবরে যাই? আম্মু কি বলছো এসব? কিসের মধ্যে তুমি কি বলছো? আমি ঠিক বলছি। বয়স তো আর আমাদের কম হলো না। তোর বিয়ে দিয়ে তোর ছেলে মেয়ের সাথে দুষ্টুমি না করে আমি মরতে পারবো না। আম্মু এসব কেমন কথা আবার? দেখ, আজকে আমি লাস্ট বারের জন্য বলছি, বিয়ে করবি কি না বল। ধন্যবাদ আম্মু, আজকে যেন ফার্স্ট বার হয়। আর আজকেও আমি একই কথা বলবো, আমি বিয়ে করতে পারবো না। আমার মনে হয় তুমি আমাকে এই বিষয় নিয়ে আর কোনো প্রেশার দিতে পারবে না। হ্যাঁ, আর দেব না তো। আজকে লাস্ট লাস্ট জিজ্ঞেস করার ছিল। কারণ আজকে আমার কথায় যদি রাজি না হোস, তাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, আর খুঁজেও পাবি না। আম্মা, এটা কিন্তু আমার ওপর জোর করা হচ্ছে। তাই মনে করে থাকলে তাই, তবুও তোর রাজি হতেই হবে। আর যদি না হোস, তাহলে আম্মু ডাকার মতো এই আম্মুকে আর খুঁজে পাবি না। আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমার কিছুই বলার নেই। লাস্ট 3 বছরে আমি তোমাকে 1095+বারের বেশিও বলেছি, তুমি আমার কথা শোনো নাই। আজকে আর কিছুই বলতে পারবো না আমি। আমিও তোমার আম্মুকে নিয়ে চলে যাব, রুমে সবই গোছানো আছে, গিয়ে দেখে আসো। তোমরা আমাকে জোর করতে পারো? এখন প্রয়োজন পড়েছে, তাই জোর করতে বাধ্য হচ্ছি। তাহলে এটাই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কি করার, মেয়ে দেখো। তার মানে তুমি রাজি? না হয়ে উপায় আছে? সব কিছু রেডি, বিয়ের দিন তারিখও রেডি, পরশু বিয়ে। মানে কি? মাত্রই তো বললাম সব ঠিক করা আছে, এত বড় ধোঁকা! চুপচাপ এখন রুমে যাও, আর অফিস থেকে ছুটি নিয়ে নাও। কালকে থেকে আর অফিস যেতে হবে না, এখন অনেক কাজ বাকি। আচ্ছা দেখছি। আমি অফিস থেকে ছুটি নিয়ে নিলাম আর বসকে ইনভাইট করলাম। লাস্ট 2 বছরে একবারের জন্য আমি ছুটি নেইনি, তাই আজকে বসকে বিয়ের কথা বলতেই 15 দিনের জন্য ছুটি দিয়ে দিল। এবার বর্তমানে আজকে আমার বিয়ে, এখনও আমি মেয়েকে দেখিনি, আর আমার দেখার কোনো দরকারই নেই। কারণ বিয়েটা করেছি শুধু আম্মু আর আব্বুর জোরের কারণে, নয়তো বিয়েটা করতাম না। কিন্তু কিছু করারও নেই, চলে গেলাম কনের বাড়ি। ভালোই ভালো বিয়েটাও শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি মন থেকে মানতে পারছি না। বউ নিয়ে আসার সময় শাশুড়ির সে কি কান্না, আর শ্বশুর বউয়ের হাত আমার হাতের ওপর রেখে বলল, বাবা, অনেক আদরের মেয়ে আমার, কষ্ট দিও না কখনো। তখন শুধু আমি মাথাটা নাড়িয়ে হেসে সুযোগ বললাম, বউয়ের কান্না দেখে আমারও ভালো লাগছে না। মেয়েরা এত কান্না করে কি করে? গাড়িতে পুরোটা রাস্তায় কান্না করেছে, অনেকটা বিরক্তও লেগেছে, কিন্তু কিছু বলতে পারছি না। বাসায় এসে সব ফর্মালিটি শেষ করে বউকে নিয়ে আমার রুমে গেলাম। আমি কি করব, একটু ফ্রেশ হয়ে ছাদে গেলাম। আকাশপানে চেয়ে আছি, আর হাজার তারার মাঝে তাকেই খুঁজছি। কি দোষ ছিল আমার? আমার সাথে এমন হয়ে গেল কেন? খুব বেশি অপরাধ করে ফেলেছিলাম কি? এমনটা না হলেও পারত। চোখ দিয়ে অঝোর ঝরে জল পড়ছে। আজ অনেকটা বেশি কষ্ট হচ্ছে, নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না। পেছন থেকে আম্মুর গলার আওয়াজ পেয়ে একটু চমকে গেলাম। আম্মু, তুমি এখানে? হুম, কিন্তু তুই এখানে কি করছিস? কিছু না, কোথাও ভালো লাগছিল না, তাই এখানে আসলাম। আমি সব বুঝি, একমাত্র সন্তান তুই আমার। তোর মনের কথা আমি না বুঝলে কে বুঝবে বল?
সত্যি মায়েদের কোনো তুলনা হয় না। সন্তান হাসলেও বোঝে হাসির রহস্য, আবার কাঁদলেও বোঝে কান্নার রহস্য। তাদের মুখে কিছু বলতে হয় না। তেমন কিছু না, এমনি আসলাম। আমি তোর পেটে ছিলাম না তুই আমার পেটে ছিলি? তোর সব কথাই বুঝি। কেন তুই এতদিন বিয়েতে রাজি হোসনি? কেন তোর মন খারাপ থাকতো? আর কেনই বা তুই এইখানে দাঁড়িয়ে আছিস? আমি চুপ করে আছি। দেখ বাবা, যা হবার ছিল না তা কখনোই হতো না। আর আজ যা হলো সেটা তোর ভাগ্যে ছিল। ভাগ্যকে তুই কখনোই হারাতে পারবি না। যা ছিল তা হবেই। এখন থেকে সবগুলি নতুন করে শুরু কর। দেখবি তুই অনেক সুখী হবি। আমি এবারও চুপ। একটা কথা মনে রাখবি, যেটা হারিয়েছিস সেটা ছিল তোর অতীত। আর এখন যেটা আছে তা তোর বর্তমান এবং ভবিষ্যৎ। তাই আগের কথা মনে রেখে বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করিস না। যা বাবা, রুমে যা। এখানে আম্মুকে বলার মতো আমার কোনো কথাই নেই। হ্যাঁ, আম্মু ঠিকই বলেছিল। সেটা ছিল আমার অতীত, কিন্তু এত সহজে আমার অতীতকে মুছে ফেলতে পারবো না। হোক সেটা খারাপ, তবুও আমি পারবো না। তাই আম্মুর সাথে কথা না বলে রুমে চলে গেলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা খাটের মাঝখানে বসে আছে, আবারও একটা ঘোমটা দিয়ে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। এতে হয়তো মেয়েটা একটু অবাক হয়েছে। কিছুই করার নেই। ফ্রেশ হয়ে বের হয়ে সবাই শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর মেয়েটা উঠে এসে আমার পাশে দাঁড়ালো। কিছু বলবেন? হুম। বলুন। আপনি এখানে শুয়ে আছেন কেন? আমার মন চাইলো তাই। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? না, সেটা না। আপনি এখানে আর আমি খাটে। আপনি কি খাটে শুবেন না? না, কেন? আমি বলছি তাই। যান, আপনি শুয়ে পড়ুন। আপনার কি কোনো কারণে? মন খারাপ হলে আপনি কি করবেন? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি খাটে ঘুমান। বললাম তো, আমি এখানেই শোবো। কিন্তু কেন? আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না তাই। সমস্যা নেই, আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমোচ্ছি। এত বেশি বোঝেন কেন? আমি কি আপনাকে বলেছি আপনি নিচে ঘুমান? না। তাহলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, কিছু তো খাওয়া হয়নি মনে হয়। টেবিলে দেখুন খাবার আছে, খেয়ে নিন। আমার ক্ষুধা নেই। না থাকলে নেই, এখন গিয়ে শুয়ে পড়ুন। আর কিছুই বললাম না, ঘুমিয়ে পড়লাম। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। সকালে ঘুমিয়েছিলাম, তখন কেউ একজন ডাকছিল আমাকে। উঠে দেখি একটা মেয়ে ফ্লোরে বসে আমাকে ডাকছে। তাই আপনি এখানে কি করছেন আমার রুমে? কেন? আমার তো এখানে থাকার কথা। কালকের কথা মনে করলাম। ও শিট, কালকে তো আমি বিয়ে করলাম। ও, আপনি ডাকছেন কেন? আম্মু ডাকছেন খেতে। যাচ্ছি, আপনি যান। আপনি রেডি হয়ে আসুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে একসাথে খেতে গেলাম, খাবার টেবিলে বসে। আকাশ, আজকে কোথাও যেন যাওয়া না হয়। কেন? তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাদের সাথে যাবে? কেন? যেতে বলেছি তাই যাবে, এটাই নিয়ম। কখন আসবে? দুপুরের মধ্যে আসবে। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে গেলাম, বসে আছি। তখন মেয়েটা আসলো। এই শুনুন। জি, আমার একটা নাম আছে। জানি জানি। তাহলে নাম ধরে ডাকছেন না কেন? আমার ইচ্ছে। সত্যি বলতে আমি এখন মেয়েটার নামই জানি না। আমার নাম রাইসা। এই রে, বুঝতে পেরে গেছে মনে হয়। হ্যাঁ জানি, আপনাকে বলে দিতে হবে না। সেটা জানি, এখন বলুন কি যেন বলবেন। শুনুন, আমি আপনাদের বাসায় যেতে পারবো না। সেটা আমাকে না বলে আব্বুকে গিয়ে বলুন। এই রে, আমার দুর্বল জায়গার কথা হয়তো বুঝতে পেরে গেছে। কেন? আব্বুকে আমি কেন বলতে যাব? তাহলে আমি গিয়ে বলছি। এই না, থাক, বলতে হবে না। আচ্ছা। আমি এখন একটু বের হব। কেউ জিজ্ঞাসা করলে বলবেন কাছে কোথাও গেছি। আচ্ছা। বাসা থেকে বেরিয়েছি বন্ধুদের সাথে আড্ডা দেব বলে। আর আমি বাসায় যেতে চাচ্ছি না তাই। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। একটু পরে আব্বুর কল। আব্বু, আমি একটু। তুমি 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবে। আচ্ছা, কি আর করার। তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কোথায় গিয়েছিলে? আব্বু, একটু দোকানে গেছিলাম। বাসায় তাকিয়ে দেখি মেয়েটা মিটে মিটে হাসছে। বুঝতে পারছি এই মেয়েটাই পিন মেরেছে। ঠিক আছে, আমিও দেখব।
একটু পরেই সবাই আসবে, কোথাও যেও না। জি আব্বু। কি আর করার, রুমে গেলাম। বসে বসে ফোন চাপছিলাম, তখন রাইসা আসলো। এই শুনুন। জি বলুন। এই, আপনি আব্বুকে কি বলেছেন? আব্বু আপনার কথা জিজ্ঞেস করেছিল, আমি যাই তাই বলেছি। তার কথা শুনে আমার রাগ উঠে গেল। এভাবেই দুপুর হয়ে আসলো। কিছুক্ষণ পরে শ্বশুরবাড়ি থেকে লোক আসলো। সন্ধ্যায় তাদের বাসায় নিয়ে গেল। শ্বশুরবাড়ি যেতেই মনে হলো সবাই আমার অপেক্ষাতেই ছিল। আমাদের যাওয়া দেখে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাতে খাওয়া দাওয়া অনেক কষ্টে শেষ করলাম, কারণ শ্বশুরবাড়ি খাওয়া একটু বেশি করেই খাওয়ায়। আর এত খাবারের আইটেম রান্না করেছে, সবগুলো একবার চোখে দেখলেই পেট ভরে যাবে। এই জন্য বিবাহিত লোকেরা বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। বসে গল্প লিখছিলাম, এমন সময় দুটো সুন্দরী রমণীর আগমন। এই যে দুলা ভাই, কেমন আছেন? আরে বাস, শালি আছে আমার। আর আমি জানি না, দেখতে তো মাশাল্লাহ। জি ভালো, আপনি? শুনুন, আমার নাম মিম, আর আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করে বলবেন। ও আচ্ছা। তা দুলা ভাই, কেমন কাটলো বউর সাথে প্রথম রাতটা? এমনটাই ভেবেছিলাম, একটু বেশি পাক না। হ্যাঁ, অনেক ভালো। দুলা ভাই, আমি তো শুনলাম আপনাকে নাকি খাটে ঘুমাতে দেয়নি। এই রে, সেরেছে। কিন্তু আমাকে খাটে ঘুমাতে দেয় না মানে কি? আমি নিজেই তো ঘুমাইনি। রাইসা, তোমার খবর আছে আমার নামে মিথ্যা বলা? তোমাকে কে বলল? যাই বলুক না কেন, সত্যি কিনা সেটা বলুন। মোটেই না। তাহলে তো ভালো। তা দুলা ভাই, আমার জন্য কি এনেছেন? তোমার কি লাগবে? তার মানে আপনি কিছুই আনেননি? আমি তো জানি না তোমার কি পছন্দ, তাই আনা হয়নি। তুমি এখন বলো কি লাগবে তোমার। যা বলার তাই। বলো। আপনাকে। মানে? জি দুলা ভাই, আমার আপনাকে অনেক ভালো লাগে। আপনি বউকে ছেড়ে দিন আর আমাকে বিয়ে করুন। কি বলছো এসব? কেন, কিছু ভুল বললাম? মিম বেশি দুষ্ট, তাই না? সত্যি বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এমন সময় দরজার দিকে চোখ গেলে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। খাইছে রে, এই মেয়ে আবার উল্টাপাল্টা কিছু না ভেবে মান সম্মান সব যাবে। তাহলে বাহ, ভালোই তো। কি ভালো? আমি যা শুনলাম। আরে আপনি যা ভাবছেন তা নয়, আসলে মিম একটু মজা করছিল। মজা, তাই না? থাকুন আপনি ওর সাথে, আমি গেলাম মরতে। মরতে মানে? মরতে মানে মরতে, আর বেঁচে থাকতে চাই না। আরে কি সব বলছেন? বাহ, একদিনই এত প্রেম হয়ে গেল দুদিনের মধ্যে। আপু, তুই কি করেছিস দুলা ভাইকে যে আমার দিকে তাকাচ্ছে ওটা? আমি তো তোর থেকে দেখতে সুন্দর, তারপর আমার দিকে তাকাচ্ছে না। সব দেখে নেব আমি। ওই তুই চুপ করবি? লজ্জা শরম কিছুই নেই নাকি? হুম। না আপু, তোর জামাইকে একটু দেখছিলাম বাজিয়ে। ওরে শালি রে, আমারে বাজিয়ে দেখা, তাই না? আমারও সময় আসবে। হইছে, এখন যা তোর রুমে। যাচ্ছি যাচ্ছি, আমি তোদের সাথে থাকবো না। তুই যাবি? আরে এইভাবে বলছেন কেন? থাকুক, সমস্যা কি? থাকুক মানে? ওই আপনার মতলবটা কি? হ্যাঁ শুনি। হুম। আপনি কি গাছেরও খাবেন আবার তলারও কুড়াবেন? আরে এখানে গাছতলা আসলো কোত্থেকে? আপু, আমি যাই, তোরা ঝগড়া কর। ম্যাম চলে যাওয়ার পর। ভালোই তো পারেন দেখছি। কি পারি? এই যে কিভাবে ঘরে বউ রেখে অন্য মেয়েদের দিকে নজর দেওয়া যায়। এটা কিন্তু বেশি হয়ে গেল, আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা, তাই না? চুপ করেন আপনি। কিছুক্ষণ চুপ থেকেই সরি। কেন? আসলে আমি তখন মজা করে বলেছিলাম, আর মিম এমনি একটু ফাজিল। ইটস ওকে। আজকে কোথায় ঘুমাবেন? কেন? না, কাল রাতে তো আপনি সোফায় ঘুমিয়েছিলেন, কিন্তু আমার রুমে তো সোফা নেই। তাহলে কোথায় ঘুমাবেন? আমি একটা কথা বলতে পারি? বলেন। আপনি খাটেই ঘুমান। আর আপনি? আমিও খাটেই ঘুমাবো, সমস্যা নাই। মাঝে কোলবালিশ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। শুয়ে পড়লাম কিছুক্ষণ পর। আচ্ছা, একটা কথা বলি। হুম।
আচ্ছা, আপনি আমাকে মেনে নিতে পারেন নাই, তাই না? কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি বলতে হ্যাঁ, আমি একে মেনে নিতে পারিনি, আর আমার লাইফে কাউকে মেনে নিতে পারবো না হয়তো। বুঝতে পেরেছি। আচ্ছা, এর কারণটা কি জানতে পারি? অনেক রাত হয়েছে, ঘুমান। বলবেন না? ঘুমান। আর কিছু বললো না। অনেকক্ষণ পরে এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি শুয়ে শুয়ে ভাবছি, আমার জীবনের ডায়েরিটা এমন লেখা না হলেও পারতো। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? না, এখন আর কিছুই ভালো লাগছে না। ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলাম, সিগারেট খাচ্ছি আর মনে বসে আছি। চোখে ঘুম নেই, সিগারেট একের পর এক ধরাচ্ছি। শেষ রাতের দিকে চোখ দুটো লেগে আসলো। সকালে কারো ডাকে ঘুমটা ভাঙলো। চোখ মেলে দেখি রাইসা। আপনি এখানে ঘুমিয়েছেন, আম্মু ডাকতেছে খেতে, আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, আর কোনো কথা না পেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। একটু পরে রাইসা আসলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হুম। আচ্ছা, আপনি কি সবসময় এমন থাকেন, কথা না বলে? না, তাহলে আমার সাথে কথা বলেন না কেন? এমনি। একটা কথা জিজ্ঞাসা করি। না। মানে? এত মানে মানে করছেন কেন? আর শুনুন, আমি আজকে বাসায় যাচ্ছি। কিন্তু আমরা তো আরো কিছুদিন থাকবো বলে এসেছিলাম। আপনি থাকতে পারেন, আমি আজকেই চলে যাচ্ছি। কিন্তু আব্বু তো বলেছিল কয়েকদিন থাকার জন্য। আপনি এত কথা বলছেন কেন? আমি কি আপনাকে থাকতে বারণ করেছি? আপনার যতদিন ইচ্ছে থাকেন, আমি যাচ্ছি আজকে। আচ্ছা, চলুন তাহলে। বিকেলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমার চলে আসার কথা শুনে সবাই অনেক করে থাকার কথা বলল, আর জিজ্ঞাসা করলো কি হয়েছে, কোনো সমস্যা নাকি। আমি বলেছি অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে আজকে বাসায় যেতে হবে। বাসায় আসতেই আব্বুর হাজারটা প্রশ্ন। দূর, কিছুই ভালো লাগে না। রুমে চলে গেলাম, শুয়ে আছি। এমন সময় রাইসা বলল, হে কি, আপনি ফ্রেশ না হয়েই এভাবে শুয়ে আছেন কেন? মানে? যান, আগে ফ্রেশ হয়ে আসুন। আমি কি করব সেটা কি এখন আপনার কাছ থেকে জেনে করতে হবে? আপনি যা বলবেন তাই করব। দেখুন, একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনি আমার কোনো কাজে নাক গলাবেন না। আপনি আপনার মতো করে থাকবেন, আর আমি আমার মতো। নেক্সট টাইম আমার কোনো কাজে হাত দেবেন না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। রাইসা আর কিছু না বলেই রুম থেকে চলে গেল, আর আমি আবারও এসে পড়লাম। একটু পরে বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রাইসা দরজা খুলে দিল, আর আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পিছন থেকে রাইসা আসলো। আপনি খাবেন না? না। কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না মানে, রাতে না খেয়ে থাকতে নেই তো? আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পর রাইসা শুয়ে পড়লাম। পরদিন থেকে অফিসে যাওয়া শুরু করলাম। যদিও আমার ছুটি এখন আরও 10 দিন বাকি ছিল, কিন্তু কিভাবে আর, আমার তো ভালোই লাগছে না। তাই আবার অফিসে যাওয়া শুরু করলাম, আর এভাবেই পার হচ্ছে দিন। রাইসার সাথে এখনও ঠিক করে কথা বলিনি। আমি আমার মতো করেই চলি। একদিন আম্মু আমাকে বলেছে, আকাশ, কি সমস্যা তোর? কেন এমন করছিস? কি করলাম আমি? কি করছিস জানিস না? কই না তো। রাইসার সাথে কেন এমন করছিস জানিস? মেয়েটা সারা দিন মন খারাপ করে থাকে, রুমের মধ্যে একা একা কান্না করে। তুই যা করছিস সেটা কি ঠিক করছিস? দেখো আম্মু, আমি কিন্তু বিয়ে করতে চাইনি। তোমরা আমাকে বাধ্য করে বিয়ে দিয়েছ। আমি যেমন ছিলাম ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে দিলে না। আর এখন নিজের মতো করে থাকতে যাচ্ছি, সেটাও দেবে না। কে বারণ করে তোকে? কিন্তু মেয়েটার সাথে কোনো অবিচার করিস না। মেয়েটা অনেক ভালো। এই যুগে এমন মেয়ে পাওয়া খুব কম যায়। বাবা, তুই ওকে কষ্ট দিস না। আম্মু প্লিজ, আমাকে আর জোর করো না। ভালো মন্দ দেখার সময় আমার নেই। এই বলে চলে আসলাম। একদিন রাইসা মন খারাপ করে বসেছিল রুমে, তখন আম্মু দেখে ফেলে। কি হয়েছে মা? মন খারাপ কেন? কই আম্মু, না তো। আমার চোখ ফাঁকি দিবি? আমি সবই জানি রে মা, কিন্তু পাগল ছেলেটাকে আর বুঝাতে পারছি না। মারে, তুই তোর ভালোবাসা দিয়ে সব ঠিক কর। জানিস, আকাশ এমন ছিল না। ওর মনটা অনেক ভালো। কি হয়েছে আম্মু? ও বিয়ে করতে চায়নি, আমার জন্যই বিয়েটা করেছে। কেন বিয়ে করতে চাই নাই কেন? একটা মেয়ের জন্য।
রাইসা তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে বলল, আকাশ ছোটবেলা থেকে একটু সাধারণভাবেই থাকতে পছন্দ করত। ওর বাবার এত সব কিছু থাকার পরেও ও নিজের মতো করে থাকতো ওর সবার সাথে। কলেজে একটা মেয়ের সাথে পরিচয় হয়, ওর বন্ধুত্ব হয়। কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হয় একই সাথে। তারপর ওদের বন্ধুত্ব আরও ভালো হয়। আকাশ আমার সাথে খুবই ফ্রি। ওর কখন কী ঘটনা ঘটে সব বাসায় এসেই বলবে আমাকে। তো ওদের রিলেশন যখন 3 বছর হয়ে যায়, আর ওই দিন ভার্সিটির শেষের দিকে লাস্ট ইয়ার একদিন আকাশ ওরে বিয়ের কথা বলে। আর মেয়েটা এমন কিছু করলো যার জন্য আকাশ ওই দিন থেকে কি করেছে? আকাশ যখন মেয়েটাকে বিয়ের কথা বলে তখন ও আকাশকে না করে দেয়, বলে ও এখনই বিয়ের জন্য রেডি না, ওর আরও সময় লাগবে। আকাশও মেনে নেয়। তারপর থেকে মেয়েটা আকাশের সাথে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে। একদিন আকাশ শপিং মলে যায়, আর ওখানে দেখে ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, কেনাকাটা করছে। আকাশ ওদের ফলো করে। ওইখান থেকে ওরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে। এর মধ্যে আকাশ মেয়েটাকে ফোন দেয়, জিজ্ঞেস করে কোথায়। আর মেয়েটা বলে আকাশের সামনে সব হয়। কিছুদিন পর ক্যাম্পাসে মেয়েটাকে জিজ্ঞেস করে ছেলেটার কথা। তখন মেয়েটা না করে। আর তখনই ছেলেটা ওর কাছে আসে। মেয়েটাকে ওর সামনেই আকাশ একটা থাপ্পড় মারে। এতে ছেলেটার সাথে ওর হাতাহাতি হয়। তারপর থেকে মেয়েটার সাথে আকাশ যোগাযোগ বন্ধ করে দেয়। আর আকাশ সবসময় এমন মনমরা হয়ে থাকতো, বাসায় কিছুই বলতো না। পরে আকাশ জানতে পারে মেয়েটা আকাশকে বিয়ে করেনি, কারণ মেয়েটা ভেবেছিল আকাশ গরিব তাই। কিন্তু একদিন সব জানতে পারে আর আবার আকাশের কাছে ফিরে আসতে চায়। আর তখন আকাশ ওকে ফিরিয়ে দেয়। তারপর থেকে ও নিজেকে গুছিয়ে নিতে অনেক সময় নেয়। আস্তে আস্তে মেয়েটার কথা বলে। আর ও এখনও ভাবে সব মেয়েরাই হয়তো ওর মতো, তাই এই বিয়েটাও করতে চায় নাই। আমাদের জোর করায় বিয়েটা করে। রাইসা মা, এখন তুই পারিস সব কিছু ঠিক করতে, আমার ছেলেটাকে আবার আগের মতো করতে। ওরে একটু ভালোবাসা দে, দেখবি সব ভুলে গেছে। ও তোকে অনেক ভালো রাখবে। হুঁ আম্মু, আমি তো চেষ্টা করবই, আমাকে তো করতেই হবে। আমি সব ঠিক করে নিব। রাতে আমি বাসায় এসে খেয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে রাইসা জিজ্ঞাসা করলো, ঘুমিয়েছেন? কিছু বলবেন? হুম, হ্যাঁ বলেন। একটা কথা জিজ্ঞেস করব। বললাম তো, বলেন। আপনি এমন করেন কেন? আমি আবার কি করলাম? কেমন যেন আমার সাথে কথা বলতে চান না, সব সময় দূরে থাকেন, মনে হয় আমি এই বাসার কেউ না। বাজে কথা না বলে ঘুমান। আপনিই বলুন, কি বলবো? কেন এমন করেন? আমি তো আপনার স্ত্রী, আপনার সাথে জীবনের সুখ দুঃখের সাথী। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে বলবো। কিন্তু আপনি এমন করছেন কেন? আমার ইচ্ছে। আপনাকে আমি আগেই বলেছি, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনি আপনার মতো করে থাকবেন আর আমি আমার মতো। আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আমিও আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করব না। কিন্তু আমি জিজ্ঞেস করব। না করবেন না, আমি করবই। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমার রাগ তুলবেন না। কেন করবেন? মারবেন? তাহলে এটার আর বাকি রেখেছেন কেন? এবার কিন্তু সত্যি সত্যি মেরে দেব। চুপচাপ ঘুমান। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পর আবার। ঘুমিয়েছেন? দেখুন, ঘুমাতে দিন, সকালে অফিস আছে। আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। উল্টাপাল্টা জিজ্ঞাসা করলে কিন্তু মারবো। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? কোন মেয়ে? কোন মেয়ে? তাই না? হ্যাঁ। ওই যে আপনার কলেজের মেয়ে। এই, আপনি কি বলতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? না, এখন আপনি ঘুমান। আগে বলেন। চুপচাপ ঘুমান। আর কিছু বলতে দিলাম না, শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। একটা বিষয় বুঝতে পারলাম না, ও কোন মেয়ের কথা বলছে। নাকি নিপার কথা জানতে পারলো? নিপার কথা মনে হতেই ভেতরে কেমন যেন রাগ হচ্ছিল, আর অনেকটা কষ্ট অনুভব হচ্ছিল। ঘুম আসছিল না, অনেক কষ্ট করে ঘুমালাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজ আর কিচ্ছু খাইনি।
অফিসে বসে কাজ করছিলাম, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? একটা মেয়েলি কণ্ঠে বলল। আমি আমি কে? আমি আপনার বউ। ও, আপনি ফোন দিয়েছেন কেন? আর নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার আপনার আম্মুর থেকে নিচ্ছি আর ফোন দিয়েছি। কেন মানে? আমি আপনার বউ, আমি ছাড়া আর কে ফোন দিবে শুনি? হুম হুম। দেখুন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নেই, অনেক কাজ আছে। কিছু বলার থাকলে বলেন। খেয়ে যান নাই কেন? আমার ইচ্ছা। মানে আপনি না খেয়ে কেন গেছেন বলেন? বললাম তো আমার ইচ্ছা হয়নি, তাই খাইনি। এখন ফোনটা রাখুন বলেই ফোনটা কেটে দিলাম। একটু পর বসের কেবিনে ডাক পড়লো। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। হ্যাঁ স্যার, বলুন। আকাশ সাহেব, আপনাকে আপনাকে একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন কি কাজ? আকাশ সাহেব, আপনি তো জানেন যে আমাদের গাজীপুরে একটা অফিস আছে, ওইখানে আপনাকে পোস্টিং করা হবে। আপনি পরশু থেকে ওইখানে জয়েন করবেন। এতে আপনার কোনো প্রবলেম নেই তো? একটু ভেবে দেখলাম গাজীপুর গেলে খারাপ হবে না, তাই না করিনি। না স্যার, আমার কোনো প্রবলেম নেই। ওকে, ফাইনাল। তাহলে আজকে আপনি চাইলে একটু তাড়াতাড়ি যেতে পারেন, আর কালকের মধ্যেই আপনি চলে যাবেন। হ্যাঁ স্যার, চলে আসলাম আমার কেবিনে। সত্যি বলতে আমি কাজের দিকে খুব ডিসেন্ট, অনেক ভালো কাজ করি, আর বসের কাছে আমি অনেক প্রিয়। এখানে ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে যে ছিল তার চাকরিটা একটা কারণবশত চলে যায়, যার জন্য আমাকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, আজকে দুপুরে পরে বাসায় চলে গেলাম। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আম্মু, আমি কালকে গাজীপুরে যাচ্ছি। কেন? আমাদের অফিসের একটা শাখা আছে গাজীপুরে, আমাকে ওখানে ম্যানেজিং ডিরেক্টর পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে। কালকে সকালে আমি যাচ্ছি। কি বলিস, এমন হঠাৎ করে? আম্মু, হঠাৎ করে হয়ে গেল বুঝলাম, কিন্তু রাইসা, হ্যাঁ রাইসা, তো আমি কি করব? আরে আমি বললাম রায়সাকে নিয়ে যাবি না? আম্মু, কি বলছো এসব? আমি এখনো ওখানে গেলামই না, কিছুই ঠিকঠাক হয়নি, আর এখন ওরে নিয়ে কি করব? তাহলে কি করবি? আম্মু, এখন থাকুক এখানে। কালকে কখন যাবি? সকালেই। যা, এখন ফ্রেশ হয়ে আয়। খেতে দিচ্ছি তোর জন্য। মেয়েটাও এখনো না খেয়ে আছে। সকালে না খেয়ে অফিসে চলে গেলি কেন? আর বলো না, সকালে বস ফোন দিল আজকে একটু তাড়াতাড়ি যেতে, তাই আর খাওয়া হয়নি। এখন যা, ফ্রেশ হয়ে আয়। রুমে চলে গেলাম, গিয়ে দেখি মহারানী শুয়ে আছেন। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি রাইসা রুমে নেই। খাবার টেবিলে গিয়ে দেখি বসে আছে। বসুন। রাইসা খাবার বেড়ে দিল, আর আমি খাওয়া শুরু করলাম। সকালে না খেয়ে অফিসে গেলেন কেন শুনি? এমনি আপনার জন্য না খেয়ে বসে আছি। কেন? আমি কি আপনাকে খেতে বারণ করেছি? না খেয়ে আছেন কেন? না, এমনি। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। একটু বাইরে গেলাম, বন্ধুদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিয়ে একটু রাত করে বাসায় ফিরলাম। কোথায় ছিলি এতক্ষণ? আম্মু, একটু ঘুরতে গেছিলাম, কালকে চলে যাব, তাই সবার সাথে দেখা করলাম। ভালো কথা, কিন্তু রায়সা এখনো না খেয়ে আছে। দুপুরে কি বলেছিস ওকে? এখনো না খেয়ে আছে কেন? সেটা আমি কি করে জানবো? তুই নিশ্চয়ই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই ও এখনো খায় নাই। দেখো আম্মু, আমাকে এর মাঝে জড়াবা না। ও খায়নি, এটা ওর দোষ, আমাকে কেন টানছো? আমি এত কিছু বুঝি না। তুই এক্ষুনি রায়সাকে ডেকে আন। আমি পারবো না, তুমি ডেকে আনো। একটা থাপ্পড় মারবো, যা বলছি। আচ্ছা, যাচ্ছি। রাইসা এদিকে এই বেলকনিতে দাঁড়িয়ে আছে। এইখানে কি করছেন? কিছুই না। এখনো খাননি কেন? ক্ষুধা লাগে নাই। সেটা আম্মুকে আপনি বলতে পারেননি, আমাকে কেন বললো? সরি, আমার জন্য আপনি কথা শুনলেন। থাক, হইছে। এখন খেতে আসুন, আম্মু ডাকছে। আপনি যান, আমি আসছি। আমি আপনাকে এক্ষুনি যেতে বলেছি। আচ্ছা চলুন। রাতে খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য গাজীপুর। গাড়িতে বসে আছি, ভালো লাগছিল না। আসার সময় রাইসার সাথে একটা কথা বলিনি। ও তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেইটার সুযোগ না দিয়ে চলে আসলাম। এখন কেমন যেন লাগছে, মনে হচ্ছে মনটা সত্যি সত্যি খারাপ। কিছুক্ষণ পর আবার ভাবছি আমার কেন মন খারাপ হচ্ছে। আমি তো ওকে মন থেকে মেনেই নেইনি, তাহলে কেন এমন হচ্ছে?
গাজীপুরে পৌঁছে গেলাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। অফিসের কোয়ার্টারে গিয়ে উঠলাম, কারণ এই সময় বাসা খোঁজা সম্ভব নয়। 2-1 দিনের মধ্যে বাসা খুঁজে নেওয়া যাবে। পরের দিন থেকে অফিস করতে শুরু করলাম। বেশ ভালোই যাচ্ছিল। এরও মধ্যে একটা ফ্ল্যাটও খুঁজে নিলাম। নতুন বাসায় সব কিছু নিজের মতো করে বসিয়ে নিলাম। প্রতিদিন বাসায় আম্মু আব্বুর সাথে কথা বলি, অফিস করি, আর বাকি সময় একা থাকি। সব মিলে খুব ভালোই কাটছে দিন। কিন্তু রাইসের সাথে আর কথা হয়নি। আম্মু জোর করে একদিন কথা বলতে বলল, তাই কথা বললাম। শুধুমাত্র ভালো মন্দ জিজ্ঞাসা করে ফোন রেখে দেই। এইভাবে মাস পার হয়ে গেল। এদিকে রাইসে সারাক্ষণ মন খারাপ করে থাকে আমার জন্য। আমার ইদানিং বাসার জন্য মন খারাপ লাগছিল। তাই বসের থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় যাব বলে ভেবেছিলাম। যেই ভাবা সেই কাজ। পরের দিন বসকে বলে ছুটি নিয়ে নিলাম। বাসার কাউকে না বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে গেলাম। এতদিন পরে আম্মু আমাকে দেখে বেশ খুশি হলেন, আর একটু অবাকও হলেন, কারণ না বলে চলে গেলাম তাই। বাসায় গিয়ে জানতে পারি রাইসা ওদের বাসার কাছে কয়েকদিন হলো। বিকেলে আম্মু বলল রাইসাকে নিয়ে আসতে। আম্মুর আদেশ, যেতেই হবে। পরের দিন বের হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর আম্মুকে বলেছিলাম যেন রাইসাকে আমার কথা না বলে। ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব। সত্যি বলতে এতদিন ওর জন্য অনেক মন খারাপ হতো। মনে হয় একটু একটু ওকে নিজের করে নিচ্ছিলাম। তাই সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছিলাম। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে ওদের বাসার দিকে যাচ্ছিলাম। তখন রাস্তার পাশে চোখ গেল, আর এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই গাড়ি থেকে নামলাম ভালো করে দেখার জন্য। হ্যাঁ, সত্যি এ রাইসাই। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রাইসা এমনটা করতে পারে না, কিন্তু আমি নিজের চোখে অবিশ্বাস করতে পারছি না। রাইসা একটা ছেলের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। এক মুহূর্তে নিপার কথা মনে পড়ে গেল। কিভাবে আমাকে কষ্ট দিয়েছে, কিভাবে আমি এতটা কষ্ট নিয়েছিলাম। এখন যখন আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল, তখন আবার রাইসা একই কাজ করলো। মেনে নিতে সত্যি অনেক কষ্ট হচ্ছিল। মন চাচ্ছে এক্ষুনি গিয়ে দুইজনকে খুন করে ফেলি। সেই আগের কষ্ট আবার নতুন করে পাচ্ছিলাম। মুহূর্তে চোখ দুটো নোনা জলে ভরে উঠল। চোখ ঝাপসা হয়ে আসছিল। আর দাঁড়িয়ে থাকতে না পেরে গাড়িতে গিয়ে বসলাম আর রাইসাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন রাইসাদের বাসায় যাওয়ার একটাই কারণ, তা হলো ওকে বুঝিয়ে দেওয়া আমার সাথে এমন করার ফল কি হতে পারে। ওকে বুঝিয়ে দেব আমাকে ঠকানোর ফল কতটা খারাপ হতে পারে। বাসায় পৌঁছে গেলাম। বিয়ের পরে এই প্রথমেই বাসায় আসলাম। বাসার সবাই তো খুবই খুশি। নতুন জামাই বাসায় আসলো, কি রেখে কি করবে। এই ফাঁকে মিমের কাছে জিজ্ঞাসা করলাম, মিম, তোমার আপু কোথায়? বাসায় আসার পর থেকে দেখছি না। ভাইয়া, আপু তো কলেজে গিয়েছে। বলুন কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই চলে গিয়েছে এখন। ও আচ্ছা, কিন্তু মনে মনে বললাম কলেজে কি ইম্পর্টেন্ট কাজে গেছিল, সেটা তো আমি নিজের চোখেই দেখে আসলাম। যাই হোক, আসুক আগে। দুপুরের পর বাসায় আসলো রাইসা। আসতে রাইসার আম্মু বলছিল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কলেজে গিয়েছিলাম একটা দরকারে। কেন, কি হয়েছে? আকাশ এসেছে, সেই কখন তোকে ফোন করছি, ফোন তুলিসনি কেন? কি বলো আম্মু? আকাশ আসছে? কোথায় উনি? তোর রুমে আছে। আচ্ছা আম্মু। রুমে গিয়ে দেখে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে জড়িয়ে ধরল। পিছন ঘুরে দেখলাম রাইসাকে জোর করে ছেড়ে দিলাম। কখন আসছেন? আর বাসায় কবে আসছেন? কখন আসছি সেটা না জানলেও চলবে। এমন করে বলছেন কেন? কেমন করে বললাম? রেগে আছেন? সরি, আসলে কলেজে গিয়েছিলাম একটা দরকারে, তাই একটু দেরি হয়ে গেল। কি দরকার যে এত দেরি হলো? আসলে কিছু বলতে না দিয়ে আবার আমি বললাম, থাক, আর কিছু বলতে হবে না। বাইরে থেকে আসছেন, যান ফ্রেশ হয়ে নিন। কিছু খেয়েছেন? এত ভাবতে হবে না, যা বললাম আপনাকে তাই করে আসুন। আর কিছু না বলে মন খারাপ করে ফ্রেশ হতে চলে গেল। আর আমি রুমে গিয়ে বসলাম। আর তখনই রাইসার ফোনে কেউ একজন কল দিল। দেখলাম আননোন নাম্বার। ভেবেছিলাম ধরবো কি ধরবো না, ভাবতে ভাবতে ধরেই ফেললাম। হ্যাঁ, কে বলছেন? অপর পাশে একটা ছেলের ভয়েসে কথা শোনা যাচ্ছিল। আপনি কে? আর রাইসার ফোন আপনার কাছে কেন?
রাইসা নামটা শোনার পরে মনে হলো এটা পরিচিত কেউ, তাই একটু পরিচয় নেওয়ার জন্য বললাম, আমি যেই হই না কেন, আপনি কে সেটা আগে বলেন। সেটা আপনাকে কেন বলবো, আগে বলুন রাইসা কোথায়? আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কে, রাইসা আপনার কি হয়? আমি রাইসার বয়ফ্রেন্ড। হয়েছে, এখন বলুন আপনি কি? ও আচ্ছা, বলে ফোনটা কেটে দিলাম। একটু পরে রাইসা বের হয়ে আসলো আর জিজ্ঞাসা করলো, কে ফোন দিয়েছিল? সেটা আপনি দেখে নিন, আচ্ছা, রেডি হয়ে নিন। কেন? বাসায় যাবেন নাকি থাকবেন? সেটা আবার কেমন কথা? আমি বললাম আমি বাসায় যাব, আপনি কি যাবেন নাকি থেকে যাবেন? আজকেই চলে যাবেন মানে? আজকে যাওয়া যাবে না। আমি আজকেই যাব, আপনি গেলে চলুন নয়তো থাকুন। আর এমন সময় রাইসের আম্মু ডাক পড়লো। আর কিছু না বলে রুমের বাইরে গেলাম, ওর আম্মুর সাথে কথা বললাম, আম্মু আমি আজকেই চলে যেতে যাচ্ছি। আজকেই যাবে মানে? না, আজকে যাওয়ার হবে না। এই প্রথম এই বাসায় আসলে, অন্তত কিছুদিন তো থেকে যেতেই হবে। আম্মু এখন আর আমার থাকার সময় নেই, অফিসে ছুটি নেই, কালকে আমাকে অফিসের উদ্দেশ্যে যেতে হবে, তাই আজকে আর থাকতে পারবো না, আবার আসবো। কোনো রকমে সবাইকে বুঝিয়ে বিকেলে বাসার দিকে রওনা হলাম। রাইসার মন খারাপ, আর আমি মনে মনে বলছি এখনও তো কিছুই না। বাসায় আসার সময় রাস্তায় কোনো কথা বললাম না, বাসায় চলে গেলাম। ওখানে আবার আম্মুকে কত কথা বলে বোঝাতে হলো। তারপর রুমে গেলাম। আপনি মিথ্যে বললেন কেন? কিসের মিথ্যা? আপনি আমার আম্মুকে বলেছেন আপনি কালকেই অফিসে যাবেন, এখন আবার এখানে অন্য কথা বলছেন। সেইটা আমার ব্যাপার, আপনি চুপ থাকেন। কেন চুপ থাকবো? আমাদের বাসায় থাকলে কি এমন হতো শুনি? আমার ইচ্ছে হয়নি তাই থাকিনি, হয়েছে? আপনি আমার ওপর রাগ করছেন কেন? আপনি এখন এখান থেকে যান। আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রাতে শুয়ে পড়লাম। এভাবে আরও একদিন পার হয়ে গেল। পরের দিন অফিসে চলে যাব। আম্মুকে বললাম, আম্মু কালকে চলে যাব। কালকে যাবি মানে? আম্মু ছুটি শেষ, কালকেই যেতে হবে। আর কয়েকদিন থেকে যেতে পারতি। আচ্ছা, সামনের মাসে আবারও আসবো। ঠিক আছে, কিন্তু রায়সাকে নিয়ে যাস যাওয়ার সময়। রাইসাকে কেন নিতে হবে? বৌমাকে রেখে যাবি কেন? ওইখানে থাকিস, একা একা খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। কি খাস না খাস, রাইসাকে নিয়ে যা, একা একা তো কম হবে তোর। আমি নিতে পারবো না, ও এখানেই থাকুক। আমি নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আম্মু যেভাবে বলেছে নিয়ে তো যেতেই হবে। আর তাছাড়া একটা বুদ্ধিও পেয়েছে, খেলা তো শুরু হবে ওখানে নিয়ে গেলেই। তাই রাজি হয়ে গেলাম। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে বের হলাম। রাইসার মন খারাপ, আবার একদিক দিয়ে মন ভালো। মন খারাপ হচ্ছে সবাইকে ছেড়ে যাচ্ছে, আর যার সাথে যাচ্ছে সেও ঠিক কথা বলে না, ভালো ব্যবহারও করে না, কষ্ট দেয়। একবারের জন্য তাকে বোঝার চেষ্টা করে না। আর মন ভালো, তার কারণ হলো তার প্রিয় মানুষের সাথে যাচ্ছে। সে ভাবছে যেখানেই থাকুক আর যেখানেই রাখুক তাকে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আকাশ একটু অন্যরকম, কিন্তু মন থেকেও অনেক ভালো। আর আমার বিশ্বাস আকাশও আমাকে ভালোবাসতে শুরু করেছে। যতই মুখে বলুক, আমি জানি ও আমাকে ভালোবাসে। সেই বিশ্বাসে তার ভালো লাগার কারণ। যাই হোক, আমরা রাতের গাড়িতে যাচ্ছি। এখন এমনিতে নভেম্বর মাস, শীত আসতে শুরু করেছে। তার উপরে আর 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। শুনলাম এই বৃষ্টি নাকি আরও 2 দিন থাকবে। তো আমরা রাতে বাসের টিকিট কেটে বসলাম। রাইসা জানালার পাশে বসলো, আর আমি তার পাশে। জানালা দিয়ে বেশ ঠান্ডা বাতাস আসছে। রাইসার শীত লাগছে, শীতে নিচের ঠোঁট কাঁপছে। আমি দেখেও কিছু বললাম না। একটু পরপর শুধু আমার দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে আমি ওকে জড়িয়ে ধরবো। কিন্তু না, আমি তো ধরবো না। বেচারি বাধ্য হয়ে নিজের ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজের গায়ে দিয়ে নিল, আর আমার দিকে আর চোখে দেখছে। গাড়ি চলছে তার গতিতে। একটু রাত হয়, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। এদিকে রাইসা বারবার ঘুমে ঢলে পড়ছে। কিছুক্ষণের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙল গাড়ির জোরে হর্ন শুনে। জেগে দেখি রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমার বুকে, আর চাদরটা আমার আর ওর উপরে দিয়ে দিয়েছে। এক পলক রাইসার মুখের দিকে তাকিয়ে দেখলাম, কি নিষ্পাপ চেহারা। মনে হচ্ছে এই মানুষটা কোনো অন্যায় করতে পারে না, আমাকে ঠকাতেই পারে না। গাড়ির সামনে তাকিয়ে দেখি প্রায় পৌঁছে গেছি।
কেউ একজন বলেছিল জীবন এখানেই শেষ নয়, এখনও অনেকটা পথ পাড়িত বাকি। জীবনে চলার পথ অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা সব বিপদকে পেছনে ফেলে হেঁটে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জীবনে খারাপ সময় থাকে, আবার ভালো সময়টাও থাকে, এসব নিয়ে আমাদের জীবন। আমি আকাশ মাহমুদ, বাবা মায়ের অতি আদরের সন্তান। জীবনে এমন কিছু নেই যা আমি আমার পরিবারের থেকে চেয়ে পাইনি। সব দিয়েছেন তারা। তারা আমার সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন, আছে এবং থাকবেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, তাই চাওয়া পাওয়াগুলো ছিল আমার তেমনই। আজ আমার বিয়ে, তবে বিয়েতে আমি রাজি কি না তা আমি এখনও কনফিউজড। আমার আম্মুর থেকে বিয়ের কথা শুনতে শুনতে কান দুটো আমার ঝালাপালা হয়ে গেছে। এমন কোনো দিন নেই যেদিন আম্মু বলেনি বিয়ের কথা। এই তো গত পরশু রাতে খেতে বসলাম, আম্মু আবারও একই কথা বলছে। আম্মু প্লিজ আমারে মাফ করে দাও, আমাকে একটু নিজের মতো থাকতে দাও। তোমার এই একই কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। প্লিজ আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। তুই কি চাস আমি আমার ইচ্ছেগুলোকে নিয়েই কবরে যাই? আম্মু কি বলছো এসব? কিসের মধ্যে তুমি কি বলছো? আমি ঠিক বলছি, বয়স তো আর আমাদের কম হলো না। তোর বিয়ে দিয়ে তোর ছেলে মেয়ের সাথে দুষ্টুমি না করে আমি মরতে পারবো না। আম্মু এসব কেমন কথা আবার? দেখ, আজকে আমি লাস্ট বারের জন্য বলছি, বিয়ে করবি কি না বল। ধন্যবাদ আম্মু, আজকে যেন ফার্স্ট বার হয়। আর আজকেও আমি একই কথা বলবো, আমি বিয়ে করতে পারবো না। আমার মনে হয় তুমি আমাকে এই বিষয় নিয়ে আর কোনো প্রেশার দিতে পারবে না। হ্যাঁ, আর দেব না তো। আজকে লাস্ট জিজ্ঞেস করার ছিল, কারণ আজকে আমার কথায় যদি রাজি না হোস তাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব, আর খুঁজেও পাবি না। আম্মা, এটা কিন্তু আমার ওপর জোর করা হচ্ছে। তাই মনে করে থাকলে তাই, তবুও তোর রাজি হতেই হবে। আর যদি না হোস তাহলে আম্মু ডাকার মতো এই আম্মুকে আর খুঁজে পাবি না। আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমার কিছুই বলার নেই। লাস্ট 3 বছরে আমি তোমাকে 1095+ বারের বেশিও বলেছি, তুমি আমার কথা শোনো নাই। আজকে আর কিছুই বলতে পারবো না। আমিও তোমার আম্মুকে নিয়ে চলে যাব। রুমে সবই গোছানো আছে, গিয়ে দেখে আসো। তোমরা আমাকে জোর করতে পারো? এখন প্রয়োজন পড়েছে তাই জোর করতে বাধ্য হচ্ছি। তাহলে এটাই তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কি করার, মেয়ে দেখো। তার মানে তুমি রাজি? না হয়ে উপায় আছে? সব কিছু রেডি, বিয়ের দিন তারিখও রেডি, পরশু বিয়ে। মানে কি? মাত্রই তো বললাম সব ঠিক করা আছে, এত বড় ধোকা! চুপচাপ এখন রুমে যাও আর অফিস থেকে ছুটি নিয়ে নাও। কালকে থেকে আর অফিস যেতে হবে না, এখন অনেক কাজ বাকি। আচ্ছা দেখছি। আমি অফিস থেকে ছুটি নিয়ে নিলাম আর বসকে ইনভাইট করলাম। লাস্ট 2 বছরে একবারের জন্য আমি ছুটি নেইনি, তাই আজকে বসকে বিয়ের কথা বলতেই 15 দিনের জন্য ছুটি দিয়ে দিল। এবার বর্তমানে আজকে আমার বিয়ে, এখনও আমি মেয়েকে দেখিনি, আর আমার দেখার কোনো দরকারই নেই। কারণ বিয়েটা করেছি শুধু আম্মু আর আব্বুর জোরের কারণে, নয়তো বিয়েটা করতাম না। কিন্তু কিছু করারও নেই, চলে গেলাম কনের বাড়ি। ভালোই ভালো বিয়েটাও শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি মন থেকে মানতে পারছি না। বউ নিয়ে আসার সময় শাশুড়ির সে কি কান্না, আর শ্বশুর বউয়ের হাত আমার হাতের ওপর রেখে বলল, বাবা, অনেক আদরের মেয়ে আমার, কষ্ট দিও না কখনো। তখন শুধু আমি মাথাটা নাড়িয়ে হেসে সুযোগ বললাম, বউয়ের কান্না দেখে আমারও ভালো লাগছে না। মেয়েরা এত কান্না করে কি করে? গাড়িতে পুরোটা রাস্তায় কান্না করেছে, অনেকটা বিরক্তও লেগেছে, কিন্তু কিছু বলতে পারছি না। বাসায় এসে সব ফর্মালিটি শেষ করে বউকে নিয়ে আমার রুমে গেলাম। আমি কি করব, একটু ফ্রেশ হয়ে ছাদে গেলাম। আকাশপানে চেয়ে আছি আর হাজার তারার মাঝে তাকেই খুঁজছি। কি দোষ ছিল আমার? আমার সাথে এমন হয়ে গেল কেন? খুব বেশি অপরাধ করে ফেলেছিলাম কি? এমনটা না হলেও পারত। চোখ দিয়ে অঝোর ঝরে জল পড়ছে। আজ অনেকটা বেশি কষ্ট হচ্ছে, নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না। পেছন থেকে আম্মুর গলার আওয়াজ পেয়ে একটু চমকে গেলাম। আম্মু, তুমি এখানে? কিন্তু তুই এখানে কি করছিস? কিছু না, কোথাও ভালো লাগছিল না, তাই এখানে আসলাম। আমি সব বুঝি, একমাত্র সন্তান তুই আমার। তোর মনের কথা আমি না বুঝলে কে বুঝবে বল?
সত্যি মায়েদের কোনো তুলনা হয় না। সন্তান হাসলেও বোঝে হাসির রহস্য, আবার কাঁদলেও বোঝে কান্নার রহস্য। তাদের মুখে কিছু বলতে হয় না, তেমন কিছু না, এমনি আসলাম। আমি তোর পেটে ছিলাম না তুই আমার পেটে ছিলি? তোর সব কথাই বুঝি। কেন তুই এতদিন বিয়েতে রাজি হোসনি? কেন তোর মন খারাপ থাকতো? আর কেনই বা তুই এইখানে দাঁড়িয়ে আছিস? আমি চুপ করে আছি। দেখ বাবা, যা হবার ছিল না তা কখনোই হতো না, আর আজ যা হলো সেটা তোর ভাগ্যে ছিল। ভাগ্যকে তুই কখনোই হারাতে পারবি না। যা ছিল তা হবেই। এখন থেকে সবগুলি নতুন করে শুরু কর, দেখবি তুই অনেক সুখী হবি। আমি এবারও চুপ। একটা কথা মনে রাখবি, যেটা হারিয়েছিস সেটা ছিল তোর অতীত, আর এখন যেটা আছে তা তোর বর্তমান এবং ভবিষ্যৎ। তাই আগের কথা মনে রেখে বর্তমান এবং ভবিষ্যৎকে নষ্ট করিস না। যা বাবা, রুমে যা। এখানে আম্মুকে বলার মতো আমার কোনো কথাই নেই। হ্যাঁ, আম্মু ঠিকই বলেছিল, সেটা ছিল আমার অতীত, কিন্তু এত সহজে আমার অতীতকে মুছে ফেলতে পারবো না, হোক সেটা খারাপ। তবুও আমি পারবো না। তাই আম্মুর সাথে কথা না বলে রুমে চলে গেলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা খাটের মাঝখানে বসে আছে, আবারও একটা ঘোমটা দিয়ে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। এতে হয়তো মেয়েটা একটু অবাক হয়েছে, কিছুই করার নেই। ফ্রেশ হয়ে বের হয়ে সবাই শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর মেয়েটা উঠে এসে আমার পাশে দাঁড়ালো। কিছু বলবেন? বলুন। আপনি এখানে শুয়ে আছেন কেন? আমার মন চাইলো তাই। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? না, সেটা না। আপনি এখানে আর আমি খাটে। আপনি কি খাটে শুবেন না? না, কেন? আমি বলছি তাই। যান, আপনি শুয়ে পড়ুন। আপনার কি কোনো কারণে? মন খারাপ হলে আপনি কি করবেন? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি খাটে ঘুমান। বললাম তো, আমি এখানেই শোবো। কিন্তু কেন? আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না তাই। সমস্যা নেই, আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। এত বেশি বোঝেন কেন? আমি কি আপনাকে বলেছি আপনি নিচে ঘুমান? না। তাহলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, কিছু তো খাওয়া হয়নি মনে হয়। টেবিলে দেখুন খাবার আছে, খেয়ে নিন। আমার ক্ষুধা নেই। না থাকলে নেই, এখন গিয়ে শুয়ে পড়ুন। আর কিছুই বললাম না, ঘুমিয়ে পড়লাম। মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। সকালে ঘুমিয়েছিলাম, তখন কেউ একজন ডাকছিল আমাকে। উঠে দেখি একটা মেয়ে ফ্লোরে বসে আমাকে ডাকছে। তাই আপনি এখানে কি করছেন আমার রুমে? কেন? আমার তো এখানে থাকার কথা। কালকের কথা মনে করলাম। ও শিট, কালকে তো আমি বিয়ে করলাম। ও, আপনি ডাকছেন কেন? আম্মু ডাকছেন খেতে। যাচ্ছি, আপনি যান। আপনি রেডি হয়ে আসুন। আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে একসাথে খেতে গেলাম, খাবার টেবিলে বসে। আকাশ, আজকে কোথাও যেন যাওয়া না হয়। কেন? তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাদের সাথে যাবে? কেন? যেতে বলেছি তাই যাবে, এটাই নিয়ম। কখন আসবে? দুপুরের মধ্যে আসবে। আচ্ছা। খাওয়া দাওয়া করে রুমে গেলাম, বসে আছি। তখন মেয়েটা আসলো। এই শুনুন। জি, আমার একটা নাম আছে। জানি জানি। তাহলে নাম ধরে ডাকছেন না কেন? আমার ইচ্ছে। সত্যি বলতে আমি এখন মেয়েটার নামই জানি না। আমার নাম রাইসা। এই রে, বুঝতে পেরে গেছে মনে হয়। হ্যাঁ জানি, আপনাকে বলে দিতে হবে না। সেটা জানি, এখন বলুন কি যেন বলবেন। শুনুন, আমি আপনাদের বাসায় যেতে পারবো না। সেটা আমাকে না বলে আব্বুকে গিয়ে বলুন। এই রে, আমার দুর্বল জায়গার কথা হয়তো বুঝতে পেরে গেছে। কেন? আব্বুকে আমি কেন বলতে যাব? তাহলে আমি গিয়ে বলছি। এই না, থাক, বলতে হবে না। আচ্ছা। আমি এখন একটু বের হব। কেউ জিজ্ঞাসা করলে বলবেন কাছে কোথাও গেছি। আচ্ছা। বাসা থেকে বেরিয়েছি বন্ধুদের সাথে আড্ডা দেব বলে। আর আমি বাসায় যেতে চাচ্ছি না তাই। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। একটু পরে আব্বুর কল। আব্বু, আমি একটু। তুমি 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবে। আচ্ছা, কি আর করার। তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কোথায় গিয়েছিলে? আব্বু, একটু দোকানে গেছিলাম। বাসায় তাকিয়ে দেখি মেয়েটা মিটে মিটে হাসছে। বুঝতে পারছি এই মেয়েটাই পিন মেরেছে। ঠিক আছে, আমিও দেখব।
একটু পরেই সবাই আসবে, কোথাও যেও না। জি আব্বু। কি আর করার, রুমে গেলাম। বসে বসে ফোন চাপছিলাম, তখন রাইসা আসলো। এই শুনুন। জি বলুন। এই, আপনি আব্বুকে কি বলেছেন? আব্বু আপনার কথা জিজ্ঞেস করেছিল, আমি যাইতাই বলেছি। তার কথা শুনে আমার রাগ উঠে গেল। এভাবেই দুপুর হয়ে আসলো। কিছুক্ষণ পরে শ্বশুরবাড়ি থেকে লোক আসলো। সন্ধ্যায় তাদের বাসায় নিয়ে গেল। শ্বশুরবাড়ি যেতেই মনে হলো সবাই আমার অপেক্ষাতেই ছিল। আমাদের যাওয়া দেখে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাতে খাওয়া দাওয়া অনেক কষ্টে শেষ করলাম, কারণ শ্বশুরবাড়ি খাওয়া একটু বেশি করেই খাওয়ায়। আর এত খাবারের আইটেম রান্না করেছে, সবগুলো একবার চোখে দেখলেই পেট ভরে যাবে। এই জন্য বিবাহিত লোকেরা বলে শ্বশুরবাড়ি মধুর হাড়ি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। বসে গল্প লিখছিলাম, এমন সময় দুটো সুন্দরী রমণীর আগমন। এই যে দুলা ভাই, কেমন আছেন? আরে বাস, শালি আছে আমার। আর আমি জানি না, দেখতে তো মাশাল্লাহ। জি ভালো, আপনি? শুনুন, আমার নাম মিম, আর আমি আপনার ছোট, তাই আমাকে তুমি করে বলবেন। ও আচ্ছা। তা দুলা ভাই, কেমন কাটলো বউর সাথে প্রথম রাতটা? এমনটাই ভেবেছিলাম, একটু বেশি পাক না। হ্যাঁ, অনেক ভালো। দুলা ভাই, আমি তো শুনলাম আপনাকে নাকি খাটে ঘুমাতে দেয়নি। এই রে, সেরেছে। কিন্তু আমাকে খাটে ঘুমাতে দেয় না মানে কি? আমি নিজেই তো ঘুমাইনি। রাইসা, তোমার খবর আছে আমার নামে মিথ্যা বলা? তোমাকে কে বলল? যাই বলুক না কেন, সত্যি কিনা সেটা বলুন। মোটেই না। তাহলে তো ভালো। তা দুলা ভাই, আমার জন্য কি এনেছেন? তোমার কি লাগবে? তার মানে আপনি কিছুই আনেননি? আমি তো জানি না তোমার কি পছন্দ, তাই আনা হয়নি। তুমি এখন বলো কি লাগবে তোমার। যা বলার তাই। বলো। আপনাকে। মানে? জি দুলা ভাই, আমার আপনাকে অনেক ভালো লাগে। আপনি বউকে ছেড়ে দিন আর আমাকে বিয়ে করুন। কি বলছো এসব? কেন, কিছু ভুল বললাম? মিম বেশি দুষ্ট, তাই না? সত্যি বলছি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এমন সময় দরজার দিকে চোখ গেলে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। খাইছে রে, এই মেয়ে আবার উল্টাপাল্টা কিছু না ভেবে মান সম্মান সব যাবে। তাহলে বাহ, ভালোই তো। কি ভালো? আমি যা শুনলাম। আরে আপনি যা ভাবছেন তা নয়, আসলে মিম একটু মজা করছিল। মজা, তাই না? থাকুন আপনি ওর সাথে, আমি গেলাম মরতে। মরতে মানে? মরতে মানে মরতে, আর বেঁচে থাকতে চাই না। আরে কি সব বলছেন? বাহ, একদিনই এত প্রেম হয়ে গেল দুদিনের মধ্যে। আপু, তুই কি করেছিস দুলা ভাইকে যে আমার দিকে তাকাচ্ছে ওটা? আমি তো তোর থেকে দেখতে সুন্দর, তারপর আমার দিকে তাকাচ্ছে না। সব দেখে নেব আমি। ওই তুই চুপ করবি? লজ্জা শরম কিছুই নেই নাকি? হুম। না আপু, তোর জামাইকে একটু দেখছিলাম বাজিয়ে। ওরে শালি রে, আমারে বাজিয়ে দেখা, তাই না? আমারও সময় আসবে। হইছে, এখন যা তোর রুমে। যাচ্ছি, আমি তোদের সাথে থাকবো না। তুই যাবি? আরে এইভাবে বলছেন কেন? থাকুক, সমস্যা কি? থাকুক মানে? ওই আপনার মতলবটা কি? হ্যাঁ শুনি। হুম। আপনি কি গাছেরও খাবেন আবার তলারও কুড়াবেন? আরে এখানে গাছতলা আসলো কোত্থেকে? আপু, আমি যাই, তোরা ঝগড়া কর। ম্যাম চলে যাওয়ার পর? ভালোই তো পারেন দেখছি। কি পারি? এই যে কিভাবে ঘরে বউ রেখে অন্য মেয়েদের দিকে নজর দেওয়া যায়। এটা কিন্তু বেশি হয়ে গেল, আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা, তাই না? চুপ করেন আপনি। কিছুক্ষণ চুপ থেকেই সরি। কেন? আসলে আমি তখন মজা করে বলেছিলাম, আর মিম এমনি একটু ফাজিল। ইটস ওকে। আজকে কোথায় ঘুমাবেন? কেন? না, কাল রাতে তো আপনি সোফায় ঘুমিয়েছিলেন, কিন্তু আমার রুমে তো সোফা নেই। তাহলে কোথায় ঘুমাবেন? আমি একটা কথা বলতে পারি? বলেন। আপনি খাটেই ঘুমান। আর আপনি? আমিও খাটেই ঘুমাবো, সমস্যা নাই। মাঝে কোলবালিশ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। শুয়ে পড়লাম কিছুক্ষণ পর। আচ্ছা, একটা কথা বলি। হুম। আচ্ছা,
আপনি আমাকে মেনে নিতে পারেন নাই, তাই না? কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি বলতে হ্যাঁ, আমি একে মেনে নিতে পারিনি, আর আমার লাইফে কাউকে মেনে নিতে পারবো না হয়তো। বুঝতে পেরেছি। আচ্ছা, এর কারণটা কি জানতে পারি? অনেক রাত হয়েছে, ঘুমান। বলবেন না? ঘুমান। আর কিছু বললো না। অনেকক্ষণ পরে এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি শুয়ে শুয়ে ভাবছি, আমার জীবনের ডায়েরিটা এমন লেখা না হলেও পারতো। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? না, এখন আর কিছুই ভালো লাগছে না। ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসলাম, সিগারেট খাচ্ছি আর মনে বসে আছি। চোখে ঘুম নেই, সিগারেট একের পর এক ধরাচ্ছি। শেষ রাতের দিকে চোখ দুটো লেগে আসলো। সকালে কারোটাকে ঘুমটা ভাঙলো। চোখ মেলে দেখি রাইসা। আপনি এখানে ঘুমিয়েছেন, আম্মু ডাকতেছে খেতে, আপনি ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, আর কোনো কথা না পেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। একটু পরে রাইসা আসলো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হুম। আচ্ছা, আপনি কি সবসময় এমন থাকেন, কথা না বলে? না, তাহলে আমার সাথে কথা বলেন না কেন? এমনি। একটা কথা জিজ্ঞাসা করি। না। মানে? এত মানে করছেন কেন? আর শুনুন, আমি আজকে বাসায় যাচ্ছি। কিন্তু আমরা তো আরো কিছুদিন থাকবো বলে এসেছিলাম। আপনি থাকতে পারেন, আমি আজকেই চলে যাচ্ছি। কিন্তু আব্বু তো বলেছিল কয়েকদিন থাকার জন্য। আপনি এত কথা বলছেন কেন? আমি কি আপনাকে থাকতে বারণ করেছি? আপনার যতদিন ইচ্ছে থাকেন, আমি যাচ্ছি আজকে। আচ্ছা, চলুন তাহলে। বিকেলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমার চলে আসার কথা শুনে সবাই অনেক করে থাকার কথা বলল, আর জিজ্ঞাসা করলো কি হয়েছে, কোনো সমস্যা নাকি। আমি বলেছি অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আমাকে আজকে বাসায় যেতে হবে। বাসায় আসতেই আব্বুর হাজারটা প্রশ্ন। ধুর, কিছুই ভালো লাগে না। রুমে চলে গেলাম, শুয়ে আছি। এমন সময় রাইসা বলল, হে কি, আপনি ফ্রেশ না হয়েই এভাবে শুয়ে আছেন কেন? মানে? যান, আগে ফ্রেশ হয়ে আসুন। আমি কি করব সেটা কি এখন আপনার কাছ থেকে জেনে করতে হবে? আপনি যা বলবেন তাই করব। দেখুন, একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনি আমার কোনো কাজে নাক গলাবেন না। আপনি আপনার মতো করে থাকবেন, আর আমি আমার মতো। নেক্সট টাইম আমার কোনো কাজে হাত দেবেন না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। রাইসা আর কিছু না বলেই রুম থেকে চলে গেল, আর আমি আবারও এসে পড়লাম। একটু পরে বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রাইসা দরজা খুলে দিল, আর আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পিছন থেকে রাইসা আসলো। আপনি খাবেন না? না। কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না মানে, রাতে না খেয়ে থাকতে নেই তো। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পর রাইসা শুয়ে পড়লাম। পরদিন থেকে অফিসে যাওয়া শুরু করলাম। যদিও আমার ছুটি এখন আরও 10 দিন বাকি ছিল, কিন্তু কিভাবে আর, আমার তো ভালোই লাগছে না। তাই আবার অফিসে যাওয়া শুরু করলাম, আর এভাবেই পার হচ্ছে দিন। রাইসার সাথে এখনও ঠিক করে কথা বলিনি। আমি আমার মতো করেই চলি। একদিন আম্মু আমাকে বলেছে, আকাশ, কি সমস্যা তোর? কেন এমন করছিস? কি করলাম আমি? কি করছিস জানিস না? কই না তো। রাইসার সাথে কেন এমন করছিস জানিস? মেয়েটা সারা দিন মন খারাপ করে থাকে, রুমের মধ্যে একা একা কান্না করে। তুই যা করছিস সেটা কি ঠিক করছিস? দেখো আম্মু, আমি কিন্তু বিয়ে করতে চাইনি। তোমরা আমাকে বাধ্য করে বিয়ে দিয়েছ। আমি যেমন ছিলাম ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে দিলে না। আর এখন নিজের মতো করে থাকতে যাচ্ছি, সেটাও দেবে না। কে বারণ করে তোকে? কিন্তু মেয়েটার সাথে কোনো অবিচার করিস না। মেয়েটা অনেক ভালো। এই যুগে এমন মেয়ে পাওয়া খুব কম যায়। বাবা, তুই ওকে কষ্ট দিস না। আম্মু প্লিজ, আমাকে আর জোর করো না। ভালো মন্দ দেখার সময় আমার নেই। এই বলে চলে আসলাম। একদিন রাইসা মন খারাপ করে বসেছিল রুমে, তখন আম্মু দেখে ফেলে। কি হয়েছে মা? মন খারাপ কেন? কই আম্মু, না তো। আমার চোখ ফাঁকি দিবি? আমি সবই জানি রে মা, কিন্তু পাগল ছেলেটাকে আর বুঝাতে পারছি না। মারে, তুই তোর ভালোবাসা দিয়ে সব ঠিক কর। জানিস, আকাশ এমন ছিল না। ওর মনটা অনেক ভালো। কি হয়েছে আম্মু? ও বিয়ে করতে চায়নি, আমার জন্যই বিয়েটা করেছে। কেন বিয়ে করতে চাই নাই কেন? একটা মেয়ের জন্য।
রাইসা তখন একটু আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে বলল, আকাশ ছোটবেলা থেকে একটু সাধারণভাবেই থাকতে পছন্দ করত। ওর বাবার এত সব কিছু থাকার পরেও ও নিজের মতো করে থাকতো ওর সবার সাথে। কলেজে একটা মেয়ের সাথে পরিচয় হয়, ওর বন্ধুত্ব হয়। কলেজ শেষ করে ভার্সিটিতে ভর্তি হয় একই সাথে। তারপর ওদের বন্ধুত্ব আরও ভালো হয়। আকাশ আমার সাথে খুবই ফ্রি। ওর কখন কী ঘটনা ঘটে সব বাসায় এসেই বলবে আমাকে। তো ওদের রিলেশন যখন 3 বছর হয়ে যায়, আর ওই দিন ভার্সিটির শেষের দিকে লাস্ট ইয়ার একদিন আকাশ ওরে বিয়ের কথা বলে। আর মেয়েটা এমন কিছু করলো যার জন্য আকাশ ওই দিন থেকে কি করেছে? আকাশ যখন মেয়েটাকে বিয়ের কথা বলে তখন ও আকাশকে না করে দেয়, বলে ও এখনই বিয়ের জন্য রেডি না, ওর আরও সময় লাগবে। আকাশও মেনে নেয়। তারপর থেকে মেয়েটা আকাশের সাথে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে। একদিন আকাশ শপিং মলে যায়, আর ওখানে দেখে ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, কেনাকাটা করছে। আকাশ ওদের ফলো করে। ওইখান থেকে ওরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে। এর মধ্যে আকাশ মেয়েটাকে ফোন দেয়, জিজ্ঞেস করে কোথায়। আর মেয়েটা বলে আকাশের সামনে সব হয়। কিছুদিন পর ক্যাম্পাসে মেয়েটাকে জিজ্ঞেস করে ছেলেটার কথা। তখন মেয়েটা না করে। আর তখনই ছেলেটা ওর কাছে আসে। মেয়েটাকে ওর সামনে আকাশ একটা থাপ্পড় মারে। এতে ছেলেটার সাথে ওর হাতাহাতি হয়। তারপর থেকে মেয়েটার সাথে আকাশ যোগাযোগ বন্ধ করে দেয়। আর আকাশ সবসময় এমন মনমরা হয়ে থাকতো, বাসায় কিছুই বলতো না। পরে আকাশ জানতে পারে মেয়েটা আকাশকে বিয়ে করেনি, কারণ মেয়েটা ভেবেছিল আকাশ গরিব তাই। কিন্তু একদিন সব জানতে পারে আর আবার আকাশের কাছে ফিরে আসতে চায়। আর তখন আকাশ ওকে ফিরিয়ে দেয়। তারপর থেকে ও নিজেকে গুছিয়ে নিতে অনেক সময় নেয়। আস্তে আস্তে মেয়েটার কথা ভুলে। আর ও এখনো ভাবে সব মেয়েরাই হয়তো ওর মতো, তাই এই বিয়েটাও করতে চায় নাই। আমাদের জোর করায় বিয়েটা করে। রাইসা মা, এখন তুই পারিস সব কিছু ঠিক করতে, আমার ছেলেটাকে আবার আগের মতো করতে। ওরে একটু ভালোবাসা দে, দেখবি সব ভুলে গেছে। ও তোকে অনেক ভালো রাখবে। হুঁ আম্মু, আমি তো চেষ্টা করবই, আমাকে তো করতেই হবে। আমি সব ঠিক করে নিব। রাতে আমি বাসায় এসে খেয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে রাইসা জিজ্ঞাসা করলো, ঘুমিয়েছেন? কিছু বলবেন? হুম, হ্যাঁ বলেন। একটা কথা জিজ্ঞেস করব। বললাম তো, বলেন। আপনি এমন করেন কেন? আমি আবার কি করলাম? কেমন যেন আমার সাথে কথা বলতে চান না, সবসময় দূরে থাকেন, মনে হয় আমি এই বাসার কেউ না। বাজে কথা না বলে ঘুমান। আপনিই বলুন, কি বলবো? কেন এমন করেন? আমি তো আপনার স্ত্রী, আপনার সাথে জীবনের সুখ দুঃখের সাথী। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আমি আপনাকে বলবো। কিন্তু আপনি এমন করছেন কেন? আমার ইচ্ছে। আপনাকে আমি আগেই বলেছি, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আপনি আপনার মতো করে থাকবেন আর আমি আমার মতো। আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আমিও আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করব না। কিন্তু আমি জিজ্ঞেস করব। না করবেন না, আমি করবই। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমার রাগ তুলবেন না। কেন করবেন? মারবেন? তাহলে এটার আর বাকি রেখেছেন কেন? এবার কিন্তু সত্যি সত্যি মেরে দেব। চুপচাপ ঘুমান। আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। একটু পর আবার। ঘুমিয়েছেন? দেখুন, ঘুমাতে দিন, সকালে অফিস আছে। আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। উল্টাপাল্টা জিজ্ঞাসা করলে কিন্তু মারবো। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? কোন মেয়ে? কোন মেয়ে, তাই না? হ্যাঁ। ওই যে আপনার কলেজের মেয়ে। এই, আপনি কি বলতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? না, এখন আপনি ঘুমান। আগে বলেন। চুপচাপ ঘুমান। আর কিছু বলতে দিলাম না, শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। একটা বিষয় বুঝতে পারলাম না, ও কোন মেয়ের কথা বলছে। নাকি নিপার কথা জানতে পারলো? নিপার কথা মনে হতেই ভেতরে কেমন যেন রাগ হচ্ছিল, আর অনেকটা কষ্ট অনুভব হচ্ছিল। ঘুম আসছিল না, অনেক কষ্ট করে ঘুমালাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। আজ আর কিচ্ছু খাইনি।
অফিসে বসে কাজ করছিলাম, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? একটা মেয়েলি কণ্ঠে বলল। আমি আমি কে? আমি আপনার বউ। ও, আপনি ফোন দিয়েছেন কেন? আর নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার আপনার আম্মুর থেকে নিচ্ছি আর ফোন দিয়েছি। কেন মানে? আমি আপনার বউ, আমি ছাড়া আর কে ফোন দিবে শুনি? হুম হুম। দেখুন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নেই, অনেক কাজ আছে। কিছু বলার থাকলে বলেন। খেয়ে যান নাই কেন? আমার ইচ্ছা। মানে আপনি না খেয়ে কেন গেছেন বলেন? বললাম তো আমার ইচ্ছা হয়নি, তাই খাইনি। এখন ফোনটা রাখুন বলেই ফোনটা কেটে দিলাম। একটু পর বসের কেবিনে ডাক পড়লো। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। হ্যাঁ স্যার, বলুন। আকাশ সাহেব, আপনাকে আপনাকে একটা কাজ করতে হবে। জি স্যার, বলুন কি কাজ? আকাশ সাহেব, আপনি তো জানেন যে আমাদের গাজীপুরে একটা অফিস আছে, ওইখানে আপনাকে পোস্টিং করা হবে। আপনি পরশু থেকে ওইখানে জয়েন করবেন। এতে আপনার কোনো প্রবলেম নেই তো? একটু ভেবে দেখলাম গাজীপুর গেলে খারাপ হবে না, তাই না করিনি। না স্যার, আমার কোনো প্রবলেম নেই। ওকে, ফাইনাল। তাহলে আজকে আপনি চাইলে একটু তাড়াতাড়ি যেতে পারেন, আর কালকের মধ্যেই আপনি চলে যাবেন। হ্যাঁ স্যার, চলে আসলাম আমার কেবিনে। সত্যি বলতে আমি কাজের দিকে খুব ডিসেন্ট, অনেক ভালো কাজ করি, আর বসের কাছে আমি অনেক প্রিয়। এখানে ম্যানেজিং ডিরেক্টরের পোস্টে যে ছিল তার চাকরিটা একটা কারণবশত চলে যায়, যার জন্য আমাকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে। যাই হোক, আজকে দুপুরে পরে বাসায় চলে গেলাম। কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আম্মু, আমি কালকে গাজীপুরে যাচ্ছি। কেন? আমাদের অফিসের একটা শাখা আছে গাজীপুরে, আমাকে ওখানে ম্যানেজিং ডিরেক্টর পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে। কালকে সকালে আমি যাচ্ছি। কি বলিস, এমন হঠাৎ করে? আম্মু, হঠাৎ করে হয়ে গেল বুঝলাম, কিন্তু রাইসা, হ্যাঁ রাইসা, তো আমি কি করব? আরে আমি বললাম রায়সাকে নিয়ে যাবি না? আম্মু, কি বলছো এসব? আমি এখনো ওখানে গেলামই না, কিছুই ঠিকঠাক হয়নি, আর এখন ওরে নিয়ে কি করব? তাহলে কি করবি? আম্মু, এখন থাকুক এখানে। কালকে কখন যাবি? সকালেই। যা, এখন ফ্রেশ হয়ে আয়। খেতে দিচ্ছি তোর জন্য। মেয়েটাও এখনো না খেয়ে আছে। সকালে না খেয়ে অফিসে চলে গেলি কেন? আর বলো না, সকালে বস ফোন দিল আজকে একটু তাড়াতাড়ি যেতে, তাই আর খাওয়া হয়নি। এখন যা, ফ্রেশ হয়ে আয়। রুমে চলে গেলাম, গিয়ে দেখি মহারানী শুয়ে আছেন। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি রাইসা রুমে নেই। খাবার টেবিলে গিয়ে দেখি বসে আছে। বসুন। রাইসা খাবার বেড়ে দিল, আর আমি খাওয়া শুরু করলাম। সকালে না খেয়ে অফিসে গেলেন কেন শুনি? এমনি আপনার জন্য না খেয়ে বসে আছি। কেন? আমি কি আপনাকে খেতে বারণ করেছি? না খেয়ে আছেন কেন? না, এমনি। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। একটু বাইরে গেলাম, বন্ধুদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিয়ে একটু রাত করে বাসায় ফিরলাম। কোথায় ছিলি এতক্ষণ? আম্মু, একটু ঘুরতে গেছিলাম, কালকে চলে যাব, তাই সবার সাথে দেখা করলাম। ভালো কথা, কিন্তু রায়সা এখনো না খেয়ে আছে। দুপুরে কি বলেছিস ওকে? এখনো না খেয়ে আছে কেন? সেটা আমি কি করে জানবো? তুই নিশ্চয়ই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই ও এখনো খায় নাই। দেখো আম্মু, আমাকে এর মাঝে জড়াবা না। ও খায়নি, এটা ওর দোষ, আমাকে কেন টানছো? আমি এত কিছু বুঝি না। তুই এক্ষুনি রায়সাকে ডেকে আন। আমি পারবো না, তুমি ডেকে আনো। একটা থাপ্পড় মারবো, যা বলছি। আচ্ছা, যাচ্ছি। রাইসা এদিকে এই বেলকনিতে দাঁড়িয়ে আছে। এইখানে কি করছেন? কিছুই না। এখনো খাননি কেন? ক্ষুধা লাগে নাই। সেটা আম্মুকে আপনি বলতে পারেননি, আমাকে কেন বললো? সরি, আমার জন্য আপনি কথা শুনলেন। থাক, হইছে। এখন খেতে আসুন, আম্মু ডাকছে। আপনি যান, আমি আসছি। আমি আপনাকে এক্ষুনি যেতে বলেছি। আচ্ছা চলুন। রাতে খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য গাজীপুর। গাড়িতে বসে আছি, ভালো লাগছিল না। আসার সময় রাইসার সাথে একটা কথা বলিনি। ও তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেইটার সুযোগ না দিয়ে চলে আসলাম। এখন কেমন যেন লাগছে, মনে হচ্ছে মনটা সত্যি সত্যি খারাপ। কিছুক্ষণ পর আবার ভাবছি আমার কেন মন খারাপ হচ্ছে। আমি তো ওকে মন থেকে মেনেই নেইনি, তাহলে কেন এমন হচ্ছে?
গাজীপুরে পৌঁছে গেলাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। অফিসের কোয়ার্টারে গিয়ে উঠলাম, কারণ এই সময় বাসা খোঁজা সম্ভব নয়। 2-1 দিনের মধ্যে বাসা খুঁজে নেওয়া যাবে। পরের দিন থেকে অফিস করতে শুরু করলাম। বেশ ভালোই যাচ্ছিল। এরও মধ্যে একটা ফ্ল্যাটও খুঁজে নিলাম। নতুন বাসায় সব কিছু নিজের মতো করে বসিয়ে নিলাম। প্রতিদিন বাসায় আম্মু আব্বুর সাথে কথা বলি, অফিস করি, আর বাকি সময় একা থাকি। সব মিলে খুব ভালোই কাটছে দিন। কিন্তু রাইসের সাথে আর কথা হয়নি। আম্মু জোর করে একদিন কথা বলতে বলল, তাই কথা বললাম। শুধুমাত্র ভালো মন্দ জিজ্ঞাসা করে ফোন রেখে দেই। এইভাবে মাস পার হয়ে গেল। এদিকে রাইসে সারাক্ষণ মন খারাপ করে থাকে আমার জন্য। আমার ইদানিং বাসার জন্য মন খারাপ লাগছিল, তাই বসের থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় যাব বলে ভেবেছিলাম। যেই ভাবা সেই কাজ। পরের দিন বসকে বলে ছুটি নিয়ে নিলাম। বাসার কাউকে না বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে গেলাম। এতদিন পরে আম্মু আমাকে দেখে বেশ খুশি হলেন, আর একটু অবাকও হলেন, কারণ না বলে চলে গেলাম তাই। বাসায় গিয়ে জানতে পারি রাইসা ওদের বাসার কাছে কয়েকদিন হলো। বিকেলে আম্মু বলল রাইসাকে নিয়ে আসতে। আম্মুর আদেশ, যেতেই হবে। পরের দিন বের হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর আম্মুকে বলেছিলাম যেন রাইসাকে আমার কথা না বলে। ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব। সত্যি বলতে এতদিন ওর জন্য অনেক মন খারাপ হতো। মনে হয় একটু একটু ওকে নিজের করে নিচ্ছিলাম, তাই সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছিলাম। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে ওদের বাসার দিকে যাচ্ছিলাম। তখন রাস্তার পাশে চোখ গেল, আর এক মুহূর্তের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই গাড়ি থেকে নামলাম ভালো করে দেখার জন্য। হ্যাঁ, সত্যি এ রাইসাই নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রাইসা এমনটা করতে পারে না, কিন্তু আমি নিজের চোখে অবিশ্বাস করতে পারছি না। রাইসা একটা ছেলের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল আর হাসাহাসি করছিল। একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। এক মুহূর্তে নিপার কথা মনে পড়ে গেল। কিভাবে আমাকে কষ্ট দিয়েছে, কিভাবে আমি এতটা কষ্ট নিয়েছিলাম। এখন যখন আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল, তখন আবার রাইসা একই কাজ করলো। মেনে নিতে সত্যি অনেক কষ্ট হচ্ছিল। মন চাচ্ছে এক্ষুনি গিয়ে দুইজনকে খুন করে ফেলি। সেই আগের কষ্ট আবার নতুন করে পাচ্ছিলাম। মুহূর্তে চোখ দুটো নোনা জলে ভরে উঠল, চোখ ঝাপসা হয়ে আসছিল। আর দাঁড়িয়ে থাকতে না পেরে গাড়িতে গিয়ে বসলাম আর রাইসাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন রাইসাদের বাসায় যাওয়ার একটাই কারণ, তা হলো ওকে বুঝিয়ে দেওয়া আমার সাথে এমন করার ফল কি হতে পারে। ওকে বুঝিয়ে দেব আমাকে ঠকানোর ফল কতটা খারাপ হতে পারে। বাসায় পৌঁছে গেলাম। বিয়ের পরে এই প্রথমেই বাসায় আসলাম। বাসার সবাই তো খুবই খুশি। নতুন জামাই বাসায় আসলো, কি রেখে কি করবে। এই ফাঁকে মিমের কাছে জিজ্ঞাসা করলাম, মিম, তোমার আপু কোথায়? বাসায় আসার পর থেকে দেখছি না। ভাইয়া, আপু তো কলেজে গিয়েছে। বলুন, কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই চলে গিয়েছে এখন। ও আচ্ছা, কিন্তু মনে মনে বললাম কলেজে কি ইম্পর্টেন্ট কাজে গেছিল, সেটা তো আমি নিজের চোখেই দেখে আসলাম। যাই হোক, আসুক আগে। দুপুরের পর বাসায় আসলো রাইসা। আসতে রাইসার আম্মু বলছিল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কলেজে গিয়েছিলাম একটা দরকারে। কেন, কি হয়েছে? আকাশ এসেছে, সেই কখন তোকে ফোন করছি, ফোন তুলিসনি কেন? কি বলো আম্মু? আকাশ আসছে? কোথায় উনি? তোর রুমে আছে। আচ্ছা আম্মু। রুমে গিয়ে দেখে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে জড়িয়ে ধরলাম। পিছন ঘুরে দেখলাম রাইসাকে জোর করে ছেড়ে দিলাম। কখন আসছেন? আর বাসায় কবে আসছেন? কখন আসছি সেটা না জানলেও চলবে। এমন করে বলছেন কেন? কেমন করে বললাম? রেগে আছেন? সরি, আসলে কলেজে গিয়েছিলাম একটা দরকারে, তাই একটু দেরি হয়ে গেল। কি দরকার যে এত দেরি হলো? আসলে কিছু বলতে না দিয়ে আবার আমি বললাম, থাক, আর কিছু বলতে হবে না। বাইরে থেকে আসছেন, যান ফ্রেশ হয়ে নিন। কিছু খেয়েছেন? এত ভাবতে হবে না, যা বললাম আপনাকে তাই করে আসুন। আর কিছু না বলে মন খারাপ করে ফ্রেশ হতে চলে গেল। আর আমি রুমে গিয়ে বসলাম। আর তখনই রাইসার ফোনে কেউ একজন কল দিল। দেখলাম আননোন নাম্বার। ভেবেছিলাম ধরবো কি ধরবো না, ভাবতে ভাবতে ধরেই ফেললাম। হ্যাঁ, কে বলছেন? অপর পাশে একটা ছেলের ভয়েসে কথা শোনা যাচ্ছিল। আপনি কে? আর রাইসার ফোন আপনার কাছে কেন?
রাইসা নামটা শোনার পরে মনে হলো এটা পরিচিত কেউ, তাই একটু পরিচয় নেওয়ার জন্য বললাম, আমি যেই হই না কেন, আপনি কে সেটা আগে বলেন। সেটা আপনাকে কেন বলবো, আগে বলুন রাইসা কোথায়? আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কে, রাইসা আপনার কি হয়? আমি রাইসার বয়ফ্রেন্ড। হয়েছে, এখন বলুন আপনি কে? ও আচ্ছা, বলে ফোনটা কেটে দিলাম। একটু পরে রাইসা বের হয়ে আসলো আর জিজ্ঞাসা করলো, কে ফোন দিয়েছিল? সেটা আপনি দেখে নিন, আচ্ছা, রেডি হয়ে নিন। কেন? বাসায় যাবেন নাকি থাকবেন? সেটা আবার কেমন কথা? আমি বললাম আমি বাসায় যাব, আপনি কি যাবেন নাকি থেকে যাবেন? আজকেই চলে যাবেন মানে? আজকে যাওয়া যাবে না। আমি আজকেই যাব, আপনি গেলে চলুন নয়তো থাকুন। আর এমন সময় রাইসের আম্মু ডাক পড়লো। আর কিছু না বলে রুমের বাইরে গেলাম, ওর আম্মুর সাথে কথা বললাম, আম্মু আমি আজকেই চলে যেতে যাচ্ছি। আজকেই যাবে মানে? না, আজকে যাওয়ার হবে না। এই প্রথম এই বাসায় আসলে অন্তত কিছুদিন তো থেকে যেতেই হবে। আম্মু এখন আর আমার থাকার সময় নেই, অফিসে ছুটি নেই, কালকে আমাকে অফিসের উদ্দেশ্যে যেতে হবে, তাই আজকে আর থাকতে পারবো না, আবার আসবো। কোনো রকমে সবাইকে বুঝিয়ে বিকেলে বাসার দিকে রওনা হলাম। রাইসার মন খারাপ, আর আমি মনে মনে বলছি এখনও তো কিছুই না। বাসায় আসার সময় রাস্তায় কোনো কথা বললাম না, বাসায় চলে গেলাম। ওখানে আবার আম্মুকে কত কথা বলে বোঝাতে হলো। তারপর রুমে গেলাম। আপনি মিথ্যে বললেন কেন? কিসের মিথ্যা? আপনি আমার আম্মুকে বলেছেন আপনি কালকেই অফিসে যাবেন, এখন আবার এখানে অন্য কথা বলছেন। সেইটা আমার ব্যাপার, আপনি চুপ থাকেন। কেন চুপ থাকবো? আমাদের বাসায় থাকলে কি এমন হতো শুনি? আমার ইচ্ছে হয়নি তাই থাকিনি, হয়েছে? আপনি আমার উপর রাগ করছেন কেন? আপনি এখন এখান থেকে যান। আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রাতে শুয়ে পড়লাম। এভাবে আরও একদিন পার হয়ে গেল। পরের দিন অফিসে চলে যাব। আম্মুকে বললাম, আম্মু কালকে চলে যাব। কালকে যাবি মানে? আম্মু ছুটি শেষ, কালকেই যেতে হবে। আর কয়েকদিন থেকে যেতে পারতি। আচ্ছা, সামনের মাসে আবারও আসবো। ঠিক আছে, কিন্তু রায়সাকে নিয়ে যাস যাওয়ার সময়। রাইসাকে কেন নিতে হবে? বৌমাকে রেখে যাবি কেন? ওইখানে থাকিস, একা একা খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। কি খাস না খাস, রাইসাকে নিয়ে যা, একা একা তো কম হবে তোর। আমি নিতে পারবো না, ও এখানেই থাকুক। আমি নিয়ে যেতে বলেছি, নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আম্মু যেভাবে বলেছে নিয়ে তো যেতেই হবে। আর তাছাড়া একটা বুদ্ধিও পেয়েছে, খেলা তো শুরু হবে ওখানে নিয়ে গেলেই। তাই রাজি হয়ে গেলাম। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে বের হলাম। রাইসার মন খারাপ, আবার একদিক দিয়ে মন ভালো। মন খারাপ হচ্ছে সবাইকে ছেড়ে যাচ্ছে, আর যার সাথে যাচ্ছে সেও ঠিক কথা বলে না, ভালো ব্যবহারও করে না, কষ্ট দেয়। একবারের জন্য তাকে বোঝার চেষ্টা করে না। আর মন ভালো, তার কারণ হলো তার প্রিয় মানুষের সাথে যাচ্ছে। সে ভাবছে যেখানেই থাকুক আর যেখানেই রাখুক তাকে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আকাশ একটু অন্যরকম, কিন্তু মন থেকেও অনেক ভালো। আর আমার বিশ্বাস আকাশও আমাকে ভালোবাসতে শুরু করেছে। যতই মুখে বলুক, আমি জানি ও আমাকে ভালোবাসে। সেই বিশ্বাসে তার ভালো লাগার কারণ। যাই হোক, আমরা রাতের গাড়িতে যাচ্ছি। এখন এমনিতে নভেম্বর মাস, শীত আসতে শুরু করেছে। তার উপরে আর 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। শুনলাম এই বৃষ্টি নাকি আরও 2 দিন থাকবে। তো আমরা রাতে বাসের টিকিট কেটে বসলাম। রাইসা জানালার পাশে বসলো, আর আমি তার পাশে। জানালা দিয়ে বেশ ঠান্ডা বাতাস আসছে। রাইসার শীত লাগছে, শীতে নিচের ঠোঁট কাঁপছে। আমি দেখেও কিছু বললাম না। একটু পরপর শুধু আমার দিকে তাকাচ্ছে, হয়তো ভাবছে আমি ওকে জড়িয়ে ধরবো। কিন্তু না, আমি তো ধরবো না। বেচারি বাধ্য হয়ে নিজের ব্যাগ থেকে একটা চাদর বের করে নিজের গায়ে দিয়ে নিল, আর আমার দিকে আর চোখে দেখছে। গাড়ি চলছে তার গতিতে। একটু রাত হয়, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। এদিকে রাইসা বারবার ঘুমে ঢলে পড়ছে। কিছুক্ষণের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙল গাড়ির জোরে হর্ন শুনে। জেগে দেখি রাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমার বুকে, আর চাদরটা আমার আর ওর উপরে দিয়ে দিয়েছে। এক পলক রাইসার মুখের দিকে তাকিয়ে দেখলাম, কি নিষ্পাপ চেহারা। মনে হচ্ছে এই মানুষটা কোনো অন্যায় করতে পারে না, আমাকে ঠকাতেই পারে না। গাড়ির সামনে তাকিয়ে দেখি প্রায় পৌঁছে গেছে।